আজকে আমরা আলোচনা করব শ্রেণীকক্ষে শিশুদের আচরণমূলক সমস্যা বিহেভিয়ারাল প্রবলেম সম্পর্কে। যে ভিডিওটি আমরা পূর্বে শুরু করেছিলাম তার দ্বিতীয় পর্ব 2 নম্বর ভিডিও এটি। বিদ্যালয়ে যে শিক্ষার্থীরা আছে তাদের যে কোনো বয়সে যে সমস্যাগুলো দেখা যায় সেই নিয়ে আমাদের 2 নম্বর ভিডিও। প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছি এগুলো। আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি তারা প্লেলিস্ট থেকে বা আমরা ডেসক্রিপশনেও দিয়ে দেবো লিঙ্কটি, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। আমরা 15টি পয়েন্ট আলোচনা করেছি, 15টি সমস্যা আলোচনা করেছি। আজকে 16 নম্বর থেকে শুরু করব। উপরের আই বাটনটিতে ক্লিক করলেও আপনারা আগের ভিডিও লিঙ্কটি পেয়ে যাবেন। শ্রেণীকক্ষে শিশুদের বা শিক্ষার্থীদের বা বিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আচরণমূলক সমস্যা সেগুলো কী এবং তার সমাধানের পন্থাগুলো। তাহলে আজকে 16 নম্বর পয়েন্টটি হলো ভীরুতা, ভয় পাওয়া কোনো কিছুতে। তা শিশুদের মধ্যে ইচ্ছা পূরণের ব্যর্থতা থেকে ভবিষ্যৎ সম্পর্কে একটা সন্দেহ এবং আতঙ্ক এদের মধ্যে এক ধরনের ভয়, দুর্বলতা তৈরি করে। তখন এদের আনন্দ, উচ্ছ্বাস সব কিছু চলে যায়। একা একা থাকা, চুপচাপ ঘরে বসে থাকা বা বিদ্যালয়ে বসে থাকাই এদের ভালো লাগে। এনজয়মেন্ট ওরা করে না, বন্ধুবান্ধবদের সঙ্গে সেরকম মেশে না, কোনো অ্যাক্টিভিটিসে এরা অংশগ্রহণ করে না। এর থেকেই ধীরে ধীরে না এরা বাস্তবের সাথে, না এরা নিজেদের কোনো না কোনো জিনিসের সঙ্গে সংযোগ রাখতে পারে। তখন কিন্তু এদের মধ্যে একটি মানসিক দ্বন্দ্ব তৈরি হয়। এর ফলে এদের ব্যক্তিত্বের সঠিক বিকাশেও কিন্তু বাধা দেয়। তাহলে ভয়, যে কোনো কিছুতে ভয় আমাদের কিন্তু কোনো কিছু জিনিস করতে কিন্তু বাধা দেয়। সেই ভয়টি যদি অতিরিক্ত হতে থাকে আস্তে আস্তে, সেটা কিন্তু অনেক বেশি বড় মানসিক রোগে পরিণত হতে পারে। এই ধরনের সমস্যা দূর করার জন্য অভিভাবক ও শিক্ষকদের দায়িত্ব হলো এদের মধ্যে হারানো যে আত্মবিশ্বাস সেটি যাতে ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা করা। এদের মধ্যে আরও যে বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে যাতে তারা সুস্থ স্বাভাবিকভাবে মেলামেশা করতে পারে তার পরিবেশ তৈরি করে দেওয়া, বা তাকে তার মানসিক প্রস্তুতি তৈরি করা যাতে অন্য সবার সঙ্গে মিশতে পারে। তাকে সাহস দিয়ে ভরসা জোগাতে হবে এবং সঙ্গে তার প্রকৃত যে ভয়ের কারণ সেটি কোথার থেকে আসছে, কী কারণে সে ভয় পাচ্ছে সেটি খুঁজে বার করা এবং তার যে প্রতিকার সেটি সফলভাবে কিন্তু করতে হবে। অন্যথায় এই ভীরুতা তাকে কিন্তু সমাজ থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন করে দেবে। আমরা যতগুলো পয়েন্ট এখানে আলোচনা করব, যতগুলো সমস্যা আলোচনা করব, একটা জিনিস মাথায় রাখবেন, বেশিরভাগ সমস্যাই কিন্তু বাড়ির থেকে তৈরি হয়। তারা কি পরিবেশে তৈরি মানুষ হচ্ছে সেই পরিবেশ থেকেই কিন্তু এই সমস্যাগুলোর সূত্রপাত কম বেশি। যতগুলো আমরা এখানে পয়েন্ট আলোচনা এর আগের ভিডিওতে করেছি বা এই ভিডিওতে করব, সেজন্য অবশ্যই শিশুরা যে পরিবেশে মানুষ হচ্ছে, যাদের মাঝখানে মানুষ হচ্ছে, যাদের সংস্পর্শে সে সবসময় থাকছে, তাদের আচরণ, তাদের ব্যবহার, তারা কি চাচ্ছে শিশুর কাছ থেকে তার উপরে ডিপেন্ড করে কিন্তু সেই শিশুর মানসিক অবস্থা বা চরিত্র, বিহেভিয়ার কেমন হবে তা নির্ভর করে। ভালো হলেও সে তার যে পরিবেশে আছে বা যার সংস্পর্শে আছে তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে বা তাদের জন্য সে শিশুটি ভালো পর্যায়ে গেছে বা ভালো হচ্ছে, সেই গার্জিয়ানদের জন্য বা যে পরিবেশে বসবাস করছে সেই পরিবেশে সবার জন্য। এবং সেই শিশুটি যদি কোনো সমস্যা তৈরি হয়, সেই সমস্যা তৈরির পিছনেও কিন্তু কোনো না কোনোভাবে তার পরিবেশ, তার গার্জিয়ান, তার পিতামাতা দায়ী বেশিরভাগ ক্ষেত্রে। আর কিছু কিছু ক্ষেত্রে স্কুল বা বাইরে কাদের সঙ্গে মিশছে, কে কী উল্টোপাল্টা কথা বলছে তার সঙ্গে সম্পর্কযুক্ত। সেজন্য সব সমস্যার সমাধান কিন্তু আমরা কিন্তু ভালোবেসে, শিশুদের মান্যতা দিয়ে, তাদের গুরুত্ব দিয়ে, বুঝিয়ে এবং কিছুটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু করা সম্ভব। নেক্সট 17 নাম্বার, মনোযোগের অভাব হেতু সমস্যা। এই ধরনের সমস্যা শিশুদের মধ্যে খুব বেশি নজর পড়ে আজকালকার দিনে। এই ধরনের সমস্যার জন্য আচরণমূলক যেসব সমস্যা নজরে আসে তা
সবই নির্ভর করে স্নায়ুজনিত যে সমস্যা, যদি কোনো স্নায়ুজনিত সমস্যা থাকে সেই সমস্যা থেকেই মনোযোগ যে অভাব সেটি কিন্তু বেশি দেখা যায়। শিশুর অবস্থা থেকেই এদের মধ্যে মানে শৈশব অবস্থা থেকেই এই আচরণগত এই সব সমস্যা নজরে আসতে থাকে। যেমন রাগ হলেই এই শিশুরা দেওয়ালে মাথা ঠোকার চেষ্টা করে, শরীর সবসময় দোলানো চেষ্টা করে, উদাসীন মনোভাব, হেয়ালি, এসব বিভিন্ন ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এই শিশুর মধ্যে দেখা যায়। এর জন্য কোনো মনোবিদ দ্বারা চিকিৎসা করা প্রয়োজন। এবং যেহেতু এই স্নায়ুজনিত বিকলতার কারণে এই ধরনের রোগ বেশি হতে দেখা যায়, সেজন্য অনেক মনোবৈজ্ঞানিক বা মনোবিদরা বলে থাকেন যে পরিবারের বা গার্জিয়ানদের বা রক্তের সম্পর্কে যদি কারো না কারো যদি এই সমস্যা থাকে তাহলে কিন্তু, বা বংশগত যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই সব শিশুদের মধ্যে কম বেশি কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে বা দেখা দেয়। 18 নম্বর, আচরণমূলক সমস্যা। এই ধরনের শিশুরা গৃহে, স্কুলে, যেখানেই সে যায় সেখানে কিন্তু সে শান্তি পায় না, কারণ তারা কোনো কিছুতেই সহজে প্রতিক্রিয়া করতে পারে না। এটা হলো এক ধরনের আচরণমূলক সমস্যা। কোথাও নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারে না। তাদের আচরণের মধ্যে ঝগড়া করা, প্রতিহিংসা পরায়ণ, মারামারি করা প্রধান হয়ে দাঁড়ায়। এমনকি এরা চুরি করতেও দ্বিধাবোধ করে না। এমনকি যৌন আক্রমণ বা যৌনমূলক অত্যাচার বা বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম করে ফেলে এরা সবসময় অভিভাবকদের বা শিক্ষক শিক্ষিকাদের অপছন্দ করে। এগুলো, এই যে কথাগুলো কয়েকটি পয়েন্ট যে বললাম, সবার মধ্যেই যে একই ধরনের পয়েন্ট থাকবে তা নয়। যে ঝগড়া করবে তার মানে সবসময় যে যার সঙ্গে মানিয়ে নিতে পারে না, যে পরিবেশে যখন সে গিয়ে মানিয়ে নিতে পারে না, তখন কিন্তু তার মধ্যে ঝগড়া করা, সব কিছুতে অনীহা, এই সব আচরণগুলো দেখা যায়। আমরা দেখি আমাদের সঙ্গে অনেকেই আছে যারা কোনো পরিবেশে গিয়ে কারোর সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারে না। তাহলে কিন্তু এটা সমস্যা। যে কোনো এক দুই জায়গায় হলো কোনো সমস্যা থাকতেই পারে, কিন্তু সব জায়গায় গিয়ে যদি সে কারোর সঙ্গে যদি না মিশতে পারে বা মানিয়ে নিয়ে চলতে না পারে তাহলে কিন্তু এটা একটা সমস্যা। এই ক্ষেত্রে মনোবিদদের কিছু কারণ বলে, তার মধ্যে একটি জিনগত কারণ হতে পারে। তবুও অনেক শিক্ষক বা মনোবিদদের মতে এরা যে পরিবেশে বসবাস করে বা যে পরিবেশে থাকে তার প্রভাব এদের উপরে বেশি পড়ে, সেই জন্য এই সব আচরণমূলক সমস্যা তার মধ্যে দেখা যায়। এদের মধ্যে অনেকের পরিবেশ থেকে যদি প্রত্যাখ্যান হয় তাহলে কিন্তু ভবিষ্যতে এরা কুখ্যাত সমাজ বিরোধী যারা আছে তাদের মতো, বা যে সমাজে যে সমাজ বিরোধী যারা ব্যক্তি আছে সেই রকম কিন্তু ভবিষ্যতে কিন্তু তারা হয়ে যায়। যার সমাজ বিরোধী ব্যক্তি আছে তারা কিন্তু এই ধরনের সমস্যাজনিত কারণের মধ্য থেকেই কিন্তু এসেছে বেশিরভাগ। সেটি কিন্তু বয়স কোনো ম্যাটার করে না। এখানে আমরা শুধুমাত্র স্কুল বা শিক্ষার্থীর কথা উল্লেখ করছি, কিন্তু এই ধরনের যে আচরণমূলক সমস্যা বড়দের মধ্যেও কিন্তু কম বেশি আমরা দেখতে পাই। নেক্সট, ক্ষুধামন্দা সংক্রান্ত আচরণগত সমস্যা। এই ধরনের ছেলেমেয়েদের মধ্যে যেটা দেখা যায় তা হলো এরা সবসময় মনে করে তাদের ওজন বেড়ে যাচ্ছে, স্লিম ফিট থাকতে হবে। অবশ্যই একদিকে ভালো যে স্লিম থাকবে, ওজন কন্ট্রোলে রাখবো, কিন্তু এটা যদি মাত্রাতিরিক্ত হয়, যারা মডেলিং পেশায়, নৃত্য, নাচের সঙ্গে জড়িত, মডেলিং করে, তারা বেশিরভাগ সময় কি মনে করে যে না আমি খুব মোটা হয়ে যাচ্ছি, আমি খাবো না। খেলেই সে মনে করছে যে আমি এটা খেলেই আমি হয়তো মোটা হয়ে যাব, সেই জন্য সে খায় না ঠিকঠাকভাবে। জিরো ফিগার করতে হবে, সেজন্য আমি খাবো না। এইসব কিন্তু একটা লিমিট পর্যন্ত ঠিক আছে, বেশি হয়ে গেলে কিন্তু এটা মাত্রাতিরিক্ত শরীরের উপরে প্রভাব পড়বে। আমরা মাঝে মাঝে নিউজে তো শুনি, বিশেষ করে মডেলারদের ক্ষেত্রে আমরা অনেক ছবিও দেখেছি যে শরীরের প্রতি বেশি নজর দিতে দিতে সে একদম শয্যাশায়ী হয়ে গেছে, শরীরে হাড়গোড় ছাড়া আর কিচ্ছু অবশিষ্ট নেই। তার সেই কেরিয়ার তো গেছে, সব নষ্ট হয়ে গেছে, সে জীবনে বিছানায় পড়ে গেছে, তার ওঠার সামর্থ্য নেই, কারণ সে ভয়ে ভয়ে খাদ্য কম খেতে খেতে তার শরীরে সব কিছু
যে হাড়গোড়ের মানে বৃদ্ধি, স্বাভাবিক যে বৃদ্ধি, সেটি কমে গেছে বা ফুরিয়ে গেছে। তার ফলে সে হাঁটতে চলতে পারে না, ঠিকঠাকভাবে ব্রেন কাজ করে না, সে শয্যাশায়ী হয়ে গেছে। এটা কিন্তু করলে ঠিক নয়। হ্যাঁ, অবশ্যই আমাদের হেলথ কনসিয়াস থাকতে হবে, তাই বলে এটা বাতিকে পরিণত যাতে না হয় যে খেলেই মোটা হয়ে যাচ্ছি, একটু বেশি খেলেই আমি মোটা হয়ে যাব, ওজন বেড়ে যাবে, এটা কিন্তু বাতিগ্রস্ত একদম হতে দেওয়া যাবে না। আমাদের অনেকের মধ্যেই দেখা যায় এই সমস্যাটা। এবং আরেকটি উল্টোটিও আছে, ক্ষুধা প্রাবল্যের সমস্যা। যারা বেশি বেশি খায়, এরা সাধারণত স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে খাদ্য গ্রহণ করে, ওজন বেড়ে যাওয়া সত্ত্বেও এরা খেয়েই থাকে। এই সঙ্গে ড্রাগ বা মদ দুটোই আঁকড়ে ধরে এরা। এই মদ বা ড্রাগের আসক্তির কারণে এরা চুরি করতেও দ্বিধাবোধ করে না। এই সমস্যার কারণ হিসেবে পরিবেশকেই মূলত দায়ী করেছেন বেশিরভাগ মনোবিদ। তাদের মধ্যে কোনো ব্যক্তিগত কারণ বা পারিবারিক কারণে ব্যক্তি তার আত্মমর্যাদাবোধ হারিয়ে ফেললে তখন তারা খাবারের প্রতি আসক্ত হয়ে পড়ে। অনেক মনোবিদদের মতে শৈশবে কোনো শিশু বেশি মাত্রায় অত্যাচারিত হলেও নিজেদের খাদ্যের মধ্যে ডুবে রেখে তার সেই পূর্বের বা যে অত্যাচারের যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্মৃতিগুলো আছে সেগুলো ভুলে থাকতে চায় সেই খাদ্য গ্রহণের মাধ্যমে। এরা যখন বোঝে ওজন অতিরিক্ত বেড়ে যাচ্ছে তখন কৃত্রিমভাবে বমি বা মলত্যাগে আশ্রয় নেয়। অনেক সময় এর থেকে তাদের হতাশা জন্মগ্রহণ করে, তার ফলে তারা আত্মহত্যাও করতে কিন্তু দ্বিধাবোধ করে না। এই সমস্যাগুলো কিন্তু আজকের দিনে প্রচুর দেখা যাচ্ছে। আমরা যখন ভিডিওটি বানাচ্ছি কালকে মানে আজকে 16 তারিখ, মানে রবিবারে একটি দুঃখজনক ঘটনা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে। এই সমস্যাগুলোর মধ্যে কোনো না কোনো সমস্যা তার মধ্যে ছিল, সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আর সবথেকে বড় কথা, আমরা কিন্তু এখন অনেক স্টুডেন্ট আছে, শিক্ষার্থী আছে, যাদের কিন্তু কম বয়সেও কিন্তু আত্মহত্যা করতে দেখি বিভিন্ন কারণে। এই আত্মহত্যা কিন্তু করে ঠিকই, সেই মুহূর্তে কিন্তু সেই সমস্যাটা তৈরি হয় না, সেই সমস্যার বেসটা কিন্তু অনেক দিন থেকে তৈরি হয়। সেগুলো কিন্তু আমাদের তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার কথাবার্তা, সে কার সঙ্গে মিশছে, কীভাবে মিশছে, সব দেখে লক্ষ্য রেখে আমাদের বোঝার চেষ্টা করতে হবে তার মস্তিষ্কে কী চলছে। আমাদের যদি কোনো অস্বাভাবিক আচরণ তার মধ্যে দেখি বা কোনো একটি ব্যক্তির মধ্যে দেখি, তাহলে কিন্তু আমাদের আগের থেকেই সাবধান হয়ে যাওয়া উচিত। যত ইগনোর করতে থাকবো সেটা কিন্তু পরবর্তীতে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। নেক্সট, নিদ্রাহীনতার সমস্যা 21 নাম্বার। এক্ষেত্রে দেখা যায় শিশুরা দিনের বেলায় অস্থিরতা অনুভব করে বা ঘুম ঘুম অবস্থায় থাকে, কোনো বিষয়ে মনোযোগ দিতে পারে না, সকল সময় ক্লান্তি অনুভব করে বলে নেশাজাতীয় কিছু পানীয় তারা গ্রহণ করে। এর কারণ হিসেবে মনোবিদরা অভিমত করেছেন বহু শিক্ষার্থী বিদ্যালয়ের পাঠ্যক্রমে সন্তুষ্ট যদি হতে না পারে তখন তাদের মধ্যে মানসিক বিশৃঙ্খলা দেখা দেয়, যার প্রভাব পড়ে নিদ্রার ক্ষেত্রে। এই সমস্যা নিরসনের জন্য চিকিৎসকের সাহায্য নেওয়া কিন্তু একান্তই প্রয়োজন। এখানে যেহেতু আমরা শিক্ষার্থীদের কথা বলছি সেহেতু শিক্ষার্থীর সমস্যাটাই আমরা তুলে ধরলাম। 22 নম্বর, মানসিক ভয়, ফোবিয়া। ফোবিয়া নিয়ে প্রচুর বইও হয়ে গেছে। আপনারা ফোবিয়া সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে ফোবিয়া সম্পর্কে আমরা একটি ভিডিও তৈরি করেছি, সেখানে আপনারা দেখতে পারবেন, প্লে লিস্টে সেটি পেয়ে যাবেন। মানসিক ভয়, ফোবিয়া। ভয় অতি শৈশব থেকে শিশুদের মধ্যে তৈরি হয়। শৈশবে পরিবারের লোকেরা ভয় দেখিয়ে তার আচরণ নিয়ন্ত্রণে আনে। এই ধরনের ভয়ের শিকার হয়ে পড়ে শিশু এবং পরবর্তীকালে কোনো নির্দিষ্ট বস্তু বা ব্যক্তির উপরে সেই ভয় অবাঞ্ছিত রূপ নেয়। এর দ্বারা প্রভাবিত হওয়ার ফলে শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়, স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত দেখা দেয়, ব্যক্তিত্বের বিকাশ তার প্রভাব পড়ে। তবে আপানুবর্তনের মাধ্যমে ভয় দূর করা সম্ভব। তাছাড়া স্নেহ ভালোবাসা ভয় দূরী করে উপযুক্ত পন্থা। আমাদের মধ্যেই আপনারা চিন্তা করে দেখবেন এই যে ভূতের ভয়, এটা কিন্তু আমাদের যারা গার্জিয়ান আছেন তারাই কিন্তু প্রথম ঢুকে দেয়। আমরা যদি কোনো দুষ্টামি করি বা খেতে না চাই, যাতে ভয় দেখিয়ে আমাদের খাওয়ানো যায়, সেই দুষ্টামি বন্ধ করে দেওয়া যায়, সেই ভয়টা কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু তারাই তৈরি করেছে। এটি কিন্তু একদম ঠিক নয়। হ্যাঁ, ভয় প্রয়োজন, কিন্তু সেটি যাতে অতিরিক্ত না হয়,
মানুষ যদি কোনো কিছুতে ভয় না পায় তাহলে সে উচ্ছন্ন হয়ে যাবে। অবশ্যই কিছু না কিছুতে মানুষের ভয় থাকা প্রয়োজন, কিন্তু সেটি কিন্তু মাত্রাতিরিক্ত হয়ে গেলে সে কিন্তু ঘর থেকে বা যেখানে বসবাস করে সে রাতে বাথরুম করতে যেতে পারবে না। সে রাতে বা অন্ধকার, যদি ঘর অন্ধকার করে দেওয়া হয় তাহলে সে ঘরে থাকতে পারবে না। অনেক ব্যক্তি আছে যে রাতে লাইট জ্বেলে ঘুমায়, সে ভয় পায়, একা একা বেরোতে ভয় পায়। এটি কিন্তু একটি মানসিক যে সমস্যায় কিন্তু পরিণত হয়ে গেছে ভয় বাড়তে বাড়তে। এটি কিন্তু অবশ্যই তাকে যে কারণে ভয় পাচ্ছে সেই ভয়টা দূর করানো, সেইখানে নিয়ে গিয়ে বা সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু উপযুক্ত পন্থার মাধ্যমে কিন্তু তার ভয়টি দূর করা সম্ভব। সেই জন্য কোনো মতেই শিশুদের ভয় দেখিয়ে কোনো কাজ কিন্তু করানো ঠিক নয়। যুক্তিসঙ্গত উপায়ে যুক্তিভাবে ভয় এবং লোভ, যখন লোভ দেখিয়ে আমরা কোনো কিছু করাই শিশুদের, তখন বারবার লোভ দেওয়ার পরেও যখন তাকে সেই বস্তুটা না নিয়ে এসে তুমি খাবে বা তুমি পড়াশোনা করলে তোমাকে চকলেট দেবো, প্রত্যেকবার তো চকলেট দেওয়া সম্ভব হয় না। যখন বারংবার বলার পরে যখন সে তার আশানুরূপ জিনিসটি পাবে না, তখন কিন্তু আস্তে আস্তে তার কিন্তু সেই বিশ্বাসটা উড়ে যাবে তার প্রতি। সেখান থেকেও কিন্তু অনেক ধরনের মানসিক সমস্যা তৈরি হতে পারে। সেজন্য বি কেয়ারফুল, আমাদের সব সময় থাকতে হবে। 23 নাম্বার, হতাশা। ধরা যাক কোনো শিক্ষার্থী পরীক্ষায় প্রথম স্থান পাবে বলে আশা করেছিল কিন্তু পেল না, অর্থাৎ তার চাহিদা অতৃপ্ত থেকে যায়, কারণ তার আকাঙ্ক্ষিত লক্ষ্য যেটা ছিল সেটা পূরণ ঘটলো না। ফলে তার মধ্যে হতাশার সৃষ্টি হয়। সে মনে করে যে সে অযোগ্য বা অনুপযুক্ত, তাই সে লক্ষ্যে পৌঁছতে পারল না। বিভিন্ন ধরনের বাধা শিশুর মনে হতাশার জন্ম দেয়। শৈশব থেকে তৈরি হলেও মূলত বয়ঃসন্ধিতেই এর প্রকাশ বেশি লক্ষ্য করা যায়। কতগুলো বিষয়ে বেশি করে প্রভাব ফেলে, যেমন প্রিয়জনদের আকস্মিক বড় দুর্ঘটনা বা মৃত্যু, শারীরিক ত্রুটি, যে কোনো কাজে উপযুক্ত প্রয়োজনীয় অসমর্থতা ইত্যাদির কারণে কিন্তু হতাশা উদয় হয়। এছাড়াও মা বাবার উচ্চাকাঙ্ক্ষা তাদের কিন্তু হতাশায় পর্যবসিত করতে পারে। আমি একটা ঘটনা বলছি যেটি আমার সঙ্গে ঘটেছে। আমার সঙ্গে ঘটেছে বলতে, আমি একটি সার্ভে করতে গেছিলাম, মেন্টাল হেলথের উপরে সার্ভে করছিলাম। একটি ছাত্রী ছিল একটা স্কুলের, ক্লাস 11-এ যত সম্ভব পড়ে। সেই সময় সবসময় 90%-এর উপরে নাম্বার পেত, কিন্তু তার মা বাবার এত উচ্চাকাঙ্ক্ষা, 90%-এও তার মা বাবার সেক্ষেত্রে আশানুরূপ ফল সে করেনি। সে আমাকে বলেছিল, মানে কিছু কোশ্চেনিয়ারের মাধ্যমে আমরা সার্ভেগুলো করে থাকি, সেই প্রশ্নের মধ্যে সে উত্তর দিয়েছিল যে তার মা বাবার উচ্চাকাঙ্ক্ষা এত বেশি, সেই জন্য তার মা বাবার থেকে সে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, এবং শুধু দূরে চলে যাচ্ছে না, সেই জায়গাটা দখল করে নিচ্ছে তার সহপাঠীরা। একবার ভাবুন, মা বাবার থেকে সে দিন দিন দূরে চলে যাচ্ছে তার মা বাবার উচ্চাকাঙ্ক্ষার কারণে। মা বাবা কিন্তু হাইলি মেরিডিয়ার, মানে উচ্চ শিক্ষিত বলতে গেলে, কলেজ, ইউনিভার্সিটি এবং বড় বড় চাকরি করছে। তাদের বাচ্চা কাচ্চা এইসব শিকার হচ্ছে। অবশ্যই আমরা এগুলো, যে এই মানসিক সমস্যাগুলো বা হতাশা বেশি দেখতে পারি, যা মানে সব থেকে বেশি বড় বড় ঘরের ছেলে মেয়েদের মধ্যে বা লোকদের মধ্যে কিন্তু এই হতাশা দিন দিন কিন্তু বেশি আমরা দেখতে পাচ্ছি। সব কিছুই কিন্তু উচ্চাকাঙ্ক্ষার কারণে। সেটি কিন্তু আমাদের বৈজ্ঞানিক উপায় কিন্তু সলভ করা প্রয়োজন, নাহলে এই আত্মহত্যা, সুইসাইড করা, বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত হয়ে পড়া, অপরাধ প্রবণ কাজ করা, এগুলো পর্যবসিত হয়ে পড়ছে কিন্তু শিশুরা। নেক্সট 24 নাম্বার, ভীতিপ্রদ নিশা স্বপ্ন, মানে ভয়ে রাত্রিকালীন যে স্বপ্ন দেখে, নিশা স্বপ্ন বলতে রাত্রি যে স্বপ্ন দেখে সেটি ভয়ঙ্কর স্বপ্ন। এটা এক ধরনের সমস্যা। বিভিন্ন বিষয়ের প্রতি বিভিন্ন ধরনের ভয়, শিশুরা দিনের বেলায় সবার সঙ্গে থাকে বলে সেই ভয়টা পায় না, কিন্তু যখন সে রাতে ঘুমোতে যায় সেই জিনিসগুলো চিন্তাভাবনা করে সে কিন্তু ভয় পায়। 8 থেকে 12 বছরের বয়সের শিশুর মধ্যে এই ভয়টি বেশি দেখতে পাওয়া যায়। এই সময় তাদের মনের কৌশলগুলো খুব দৃঢ়ভাবে গঠিত হয় না। মানে ভয়ে আমরা এখনও চমকে উঠি, আমরা এই বয়সে এসেও আমরা এখনও মাঝে মাঝে চমকে উঠি, কিন্তু আমরা নিজেদের কিন্তু
মানিয়ে নিতে পারি, কিন্তু এই বয়সের শিশুরা বা ছোট বয়সের শিশুরা ভয় পেলে কিন্তু খুব তাড়াতাড়িভাবে নিজেদের মানিয়ে নিতে পারে না। সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, এবং সে কী কারণে সেই ভয়ের কথাগুলো চিন্তাভাবনা করছে, ভয় কেন পাচ্ছে, এগুলো কিন্তু মা বাবাকে, গার্জিয়ানদের কিন্তু আলোচনার মাধ্যমে বের করে আনতে হবে তার মনের থেকে, এবং আশানুরূপ সমস্যার সমাধান করা কিন্তু উচিত। অন্যথায় ভয়গুলো কিন্তু আস্তে আস্তে মনের ভিতরে দানা বেঁধে বেঁধে অনেক কিছু বড় কিছু সমস্যা দাঁড়াতে পারে। নেক্সট, মুদ্রা দোষ। কখনো কখনো কিছু কিছু শিক্ষার্থীর মধ্যে দেখা যায় চোখ পিট পিট করা, নাক কোচলানো, গলা খাকানি দেওয়া, মুহুর্মুহুর হাত মানে হাই তোলা, মাথা নাড়ানো ইত্যাদি মুদ্রা দোষগুলো দেখা যায়। এই মুদ্রা দোষের পেছনেও কিন্তু বিভিন্ন কারণ থাকতে পারে বৈজ্ঞানিকরা মনে করেন। যেমন মাথা নাড়ানোর অর্থ হলো ব্যক্তি কোনো অচেতন ইচ্ছাকে প্রকাশ হতে নিষেধ করছে। আমার মনে একটা খুব ইচ্ছা আছে, কিন্তু না, করা যাবে না, যদি কাজটি করি মা বাবা বা গার্জিয়ান বা অন্য কেউ খারাপ পাবে, তারা অনেক কিছু বলতে পারে, সেই জন্য না, করা যাবে না, করা যাবে না। তার মানে কিন্তু নিজের মনের ইচ্ছাটাকে কি আমরা মনের মধ্যে অবদমিত করছি, চাপিয়ে রাখছি। বারবার যত আমরা চাপিয়ে রাখবো নিজের ইচ্ছাকে মনের মধ্যে, আস্তে 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 পরবর্তীতে কিন্তু আমরা কিছু না পেতে পেতে সেটি যেদিন বহিঃপ্রকাশ ঘটবে, যদি বহিঃপ্রকাশ ঘটে তাহলে প্রচণ্ড রাগ, চিল্লাচিল্লি, হাতাহাতির মাধ্যমে সেগুলো বহিঃপ্রকাশ ঘটবে। যদি বহিঃপ্রকাশ না ঘটে, ভেতরে ভেতরে অবসাদগ্রস্ত হয়ে পড়ে আস্তে আস্তে তার জীবন শেষ হয়ে যাবে, সুইসাইডের মতো কাজ করতে পারে সে। এটা মাথা নাড়ানোর কথা বললাম। নাক কচলানোর মাধ্যমে কিছু অমঙ্গলের গন্ধ পাচ্ছে সে। চোখ পিটপিটের অর্থ হলো এমন কিছু যা সে দেখতে চায় না, সেই জন্য এই ধরনের আচরণ কিন্তু তারা করে থাকে। আর মনোবিদদের মতে শিশুরা এগুলো করে থাকে পরিবারের কারণের জন্য, যেমন কোনো পরিবারের পিতামাতার অতি শাসন, আবার অনেক পিতামাতা নীরবে তিরস্কার করলে শিশুদের অথবা শিশুরা অবসাদগ্রস্ত হয়ে পড়ে। বিভিন্ন ধরনের বিনোদন থেকে তারা যদি দূরে সরে থাকে, সেখান থেকে বা সেই অভাব থেকেও এই শিশুরা ওই অবসাদগ্রস্ত হয়ে পড়ে। এখন আমরা একটা জিনিস দেখি, একটি শিশুকে ছোট বয়স থেকে সপ্তাহে 7 দিন 24 আওয়ার্স তাকে ব্যস্ত রাখার চেষ্টা করা হয় বিভিন্ন জিনিসে। স্কুল করছে, টিউশনি করছে 2-3টা হবে, নাচ গান, কি করে না এখন শিশুরা। তার এত চাপ বলার বাইরে, তার বদলে সে যে একটু খেলাধুলা করবে, নিজের ইচ্ছা মতো গল্প গুজব করবে, আনন্দ করবে, সেই সময়টুকু কিন্তু শিশু পায় না। তার ফলে কিন্তু একসময় আস্তে 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 কিন্তু সে অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারে। নেক্সট, স্কুল ভীতি। স্কুল ভীতি বলতে আমরা শিশুদের যখন দেখবেন প্রথম স্কুলে পাঠাই, তখন কিন্তু অনেক শিশু, বেশিরভাগ শিশুই কিন্তু যেতে চায় না স্কুলে। কারণ সে বাড়ি বা মাকে এত নিরাপদ মনে করে, সে ভাবে যে স্কুলে গিয়ে সে নিরাপদ নয়, যারা আছে তারা ভয়ের কারণ, তাকে সে ক্ষতি করতে পারে, সেই জন্য কিন্তু সেই ভয়ে কিন্তু সেই শিশুরা স্কুলে যেতে চায় না। এবং এছাড়াও অনেক কিছু কারণে স্কুলের প্রতি ভীতি থাকতে পারে, যেমন স্কুলের শিক্ষক শিক্ষিকার দ্বারা প্রহার হওয়া, মানে যদি মারা বা বকাঝকা করা, তার ভয় সে শিশুটা যায় না। অনেক সময় স্কুলে অপ্রীতিকর ঘটনার যেগুলো শিশুর উপরে ঘটে থাকে, সেগুলো যদি তার উপরে ঘটে, সেই ভয় শিশুটি স্কুলে যেতে চায় না। মোট কথা, নিরাপত্তার অভাবে সেই শিশুটি কিন্তু স্কুলে যেতে চায় না। এছাড়াও সহপাঠীরা যারা আছে, বন্ধু বান্ধবরা আছে, তাদের দ্বারা যদি সবসময় তিরস্কৃত হয়, সবসময় কিছু না কিছু গালাগালি করা হোক, তিরস্কার করা হোক, নিচু করা হোক, সে যদি এরকম আচরণ পেতে থাকে সহপাঠীদের মধ্য থেকে, তখন কিন্তু সেই শিশুটি আর স্কুলে যেতে চায় না। এই সমস্যা থেকে কিন্তু পরবর্তীকালে শিশুর মধ্যে যে সামাজিকীকরণ, এগুলোর কিন্তু বাধা সৃষ্টি হবে, সবার সঙ্গে মিশতে পারবে না, একাকিত্ব যাপন করতে হবে তাকে, বা একাকিত্ব থাকার ইচ্ছা প্রকাশ করবে, একাকী তার থাকতে ভালো লাগবে। এই সমস্যাগুলো দূর করা কিন্তু খুবই প্রয়োজন। তার জন্য পিতামাতা, অভিভাবক খুব কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সমস্যা দূর করার জন্য। তারা চেষ্টা করবে কী কারণে শিশুটি এমন আচরণ করছে তা বের করে নেওয়া, বা তার কাছ থেকে জানতে চাওয়া, এবং তার মতো করে সেই সমস্যার সমাধান করা। সর্বশেষ, আগ্রাসী আচরণ।
বিভিন্ন মনোবৈজ্ঞানিকরা বলেছেন যে আগ্রাসী মনোভাবের কারণ হিসেবে অসঙ্গতিপূর্ণ আচরণের উল্লেখযোগ্য ভূমিকা আছে। এইসব শিশুরা ঝগড়াঝাঁটি মারামারি করে, বিভিন্ন জীবজন্তু পোকামাকড়কে অযথা আঘাত করে বা তাদের প্রতি ক্রূর আচরণ করে, বাড়িতে বা বিদ্যালয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্র বা বিভিন্ন ধরনের জিনিস তারা ছুঁড়ে ফেলে ভেঙে ফেলার চেষ্টা করে বা ভাঙে। এগুলো তারা করে থাকে, তবে এগুলোর জন্য দায়ী শিশুটির আবেগ, সেটি এই মনোবৈজ্ঞানিকরা মনে করেন যে আবেগবশত তারা এই কাজগুলো করে। তা এই কাজগুলোর পেছনে কি করার মানে এই ধরনের যে আগ্রাসী মনোভাব এটি কেন তৈরি হচ্ছে, কেন তারা এই ধরনের কাজ করছে, সেজন্য মনোবৈজ্ঞানিকরা বলেছেন যে শিশুদের স্বাধীন ইচ্ছায় যদি আমরা বাধা দান করি, সব সময় যে কোনো কাজে যদি আমরা সব সময় বাধা দান করি, সব সময় সব বিষয় যদি আমরা বিধে নিষেধ চাপিয়ে দিই তাদের উপরে, তাদের মঙ্গলের উদ্দেশ্যে সর্বক্ষণ নিষেধের বেড়াজাল যদি আমরা তৈরি করে রাখি, মোট কথা তাদের স্বাধীনতা যদি সবসময় আমরা খর্ব করি, চাপে রাখি, বাধ্য করি, তাহলে কিন্তু তাদের মধ্যে এই ধরনের আচরণ দেখতে পাওয়া যেতে পারে। সেই হিসেবে তারা কী ধরনের কাজ করতে দেখা যায়, মানে এই আগ্রাসী মনোভাবের ফলে তারা কী কী কাজ করে বিশেষ করে উপরে তো বললাম। তাছাড়াও ইচ্ছা করে বিদ্যালয়ে পড়াশোনাতে তারা আগ্রহ প্রকাশ করায় না, পরীক্ষায় ভালো ফল করে না, বা মানে পরীক্ষার ফল খারাপ করে ইচ্ছা করে, তাদের পিতামাতা গার্জিয়ানদের যে শাসন সেগুলো হলো অগ্রাহ্য করে, কথা মানে না, মারমুখী আচরণ করা, সমাজবিরোধী আচরণের সঙ্গে যুক্ত হওয়া, অসৎ সঙ্গ গ্রহণ করা, এই ধরনের বিভিন্ন ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য মাধ্যমে তাদের ফ্রাস্ট্রেশনগুলো দূর করার চেষ্টা করে, যেটা বাড়িতে বা বাবা মার উপরে বা গার্জিয়ানের উপরে করতে পারে না, সেটি তারা বাইরে বিভিন্নভাবে সেটি তার রাগটা জাহির করার চেষ্টা করে এইসব কাজের মাধ্যমে। সেজন্যই তো এই ফ্রাস্ট্রেশনের কারণেই শিশুটি কিন্তু জিনিসপত্র ভাঙে, অযথা জীবজন্তুর উপর বা পোকামাকড় উপরে বা নিরীহ প্রাণীর উপরে সে আঘাত করে, তার রাগটি বহিঃপ্রকাশ করার চেষ্টা করে, তার মাধ্যমে সে তৃপ্তি পাওয়ার চেষ্টা করে। এইসব কাজ করে শিশু তার বাবা মাকে দমন করতে চায়, কিন্তু এটা মনে রাখতে হবে যে সবসময় শিশুরা কিন্তু তার এই কাজকর্মগুলো সচেতনভাবে কিন্তু করে না, রাগবশত হঠাৎ করে বা দুঃখে এর কিন্তু কাজগুলো করে থাকে। অবশ্যই অনেক সময় বা বেশিরভাগ সময় শিশুরা এই ধরনের কাজ করে কিন্তু পরে আফসোস বা দুঃখ প্রকাশ করে যে কেন আমরা করলাম, একজনের উপরে রাগ আরেকজনের উপরে চাপিয়ে দিলাম বা রাগটা ছেড়ে দিলাম, বা এটি হয়তো আমার কপালে ছিল সেই জন্যই আমার সঙ্গে এরকম হচ্ছে, আমার এই খারাপ কাজটি কিন্তু আমার করা ঠিক হয়নি। এই ধরনের কিন্তু তারা অনুশোচনা বোধ করে পরবর্তীতে। এই ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে কেন? দিন দিন আমরা ছোট পরিবার হয়ে যাচ্ছি, নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছি, নিজের ছাড়া আমরা কিছু বুঝি না। তারপরে বিভিন্ন ধরনের আধুনিকতার মধ্যে আমরা নিজেকে ঢুকিয়ে দেওয়ার ফলে একে অপরের সঙ্গে যে সেই রিলেশনগুলো আমরা আস্তে আস্তে দূরে সরিয়ে দিচ্ছি। প্রযুক্তির উন্নতির ফলে আমরা এখন তো দেখি সবাই বাড়িতে যতজন ব্যক্তি আছে সবার হাতে হাতে একটি করে মোবাইল, আমরা সারাদিন মোবাইল নিয়েই থাকি, কিন্তু একে অপরের সঙ্গে যে সময় দেবো আমরা, সেই সময়টি আমরা দেওয়ার চেষ্টা করি না। আরও বহু কারণ আছে যেই কারণের জন্য নিজেরা একাকিত্ব অনুভব করে, ফ্রাস্ট্রেশনে ভোগে। এর ফলে কিন্তু আস্তে আস্তে তারা এই ধরনের কাজগুলো করে। আর বাবা মাদের একটি দোষ যে তারা যে কাজগুলো করতে পারেনি, তার শিশুটি বা সন্তানটি সেই জিনিসটি পারুক আর না পারুক, জোর করে তাদের সেই মনস্কামনাগুলো পূরণ করতে চায় সেই শিশুটির মধ্য দিয়ে। সেই জিনিসগুলো কিন্তু একদম ঠিক নয়। তাকে বিপদ থেকে অবশ্যই আমাদের রক্ষা করতে হবে, তাই বলে জোর করে বলপূর্বক বা নিয়মের বাধায় যদি আমরা তাকে বেঁধে রাখতে চাই, তাহলে কিন্তু সে সবসময় ছুটে পালিয়ে যেতে যাবে। সেজন্য তাকে একদম ছেড়েও দেওয়া যাবে না, একদম বেঁধে রাখাও যাবে না।
সবসময় অবজার্ভ করতে হবে, তাকে ভালো মন্দ নিজেকেই বুঝতে দিতে হবে। আমরা যদি জোর করে সব কিছু চাপিয়ে দিই তার উপরে, সেটি কিন্তু হিতে বিপরীত হয় সবসময়। আশা রাখছি আমরা এই ভিডিওর মাধ্যমে এই সমস্যাগুলো আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যদি কোনো মতামত থাকে বা ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানান কী কারণে ভিডিওটি ভালো লাগেনি। তাহলে আজ এই অবধি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ।